এবার আমাকে সেখানে পৌঁছাতে হবে। সেই জায়গাটা যে পৌঁছাবো বা ট্যাক্সি লোকের সঙ্গে কথা বলবো, ট্যাক্সি চালক কথা বলছে হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজে, এরা কেউ ইংলিশে কথা বলে না বা বলছে না। এবার সমস্যা হচ্ছে বুঝতে। ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে এই জায়গায় নামালো, বললো এখানেই হোটেল। এবার হোটেলটা এই দিকে না হোটেলটা এই দিকে সেটাই বুঝতে পারছি না। একটা গাড়ি দেখুন এখানকার রাস্তা আর ফুটপাথগুলো কেমন করে পরিষ্কার করে দিচ্ছে। ঠিক ট্রাম দেখতে বা ট্রামে চড়ার জন্য নয়, আমরা তখন রাস্তায় ঘুরছি আমাদের আসল ঠিকানা খোঁজার জন্য। এক্সকিউজ মি বলে চলতি পথচারীকে দাঁড় করিয়ে আমরা তাদের কাছ থেকে ঠিকানা বোঝার চেষ্টা করছি ঠিকই, কিন্তু তাদের ব্যস্ততার কাছে আমাদের প্রচেষ্টা বারবারই ব্যর্থ হচ্ছে। অতএব প্রয়োজন ছিল কোনো একটা জায়গায় বসে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করার। ভিন দেশে এসে সমস্যায় পড়বো না, এটা তো হতে পারে না, তাও আর এই যুদ্ধের পরিস্থিতিতে। আমরা ট্যাক্সি করে একজন হোটেলে যাচ্ছিলাম, আমি বললাম যে হোটেল চেঞ্জ করেছি, তো ট্যাক্সি চালক আমাদের যেখানে নামিয়েছে সেখানে হোটেল আমরা খুঁজে পাচ্ছি না। আমরা এদিক ওদিক রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, ও চলে যাচ্ছে একদিকে, চলে যাচ্ছে একদিকে, আর সাথে ব্যাগ আছে, অসুবিধা হচ্ছে। দু একজন লোক যেটা বলছে, যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতি তো ওই জন্য এখানকার মানে নিরাপত্তার জন্য এক্স্যাক্ট লোকেশন বার হচ্ছে না। মানে আমি হয়তো বললাম নেভিগেশনটা বন্ধ, যে আমি হয়তো হেঁটে হেঁটে যাবো বা গাড়ি করে যাবো, নেভিগেশনটা কাজ করছে না। এবার আমরা এদিক ওদিক ঘুরছি, তারপর দেখলাম যে এভাবে কানা অন্ধের মধ্যে ঘুরে লাভ নেই। একটা রাস্তার ধারে দোকান আছে, পিজার দোকান, কিছু খেতে তো হবে, এখানে তার ভাত ডালের হোটেলে পাবো না। পিজার দোকানে এসে পিজা অর্ডার দিলাম, আর এর সাথে কথা বললাম যে এখানে এই হোটেলটা কোথায় আছে। তো পিজার লোকটা বললো ঠিক আছে, আমি আপনাকে হোটেলে পৌঁছে দেবো। আলটিমেট এইসব করতে গিয়ে আমাদের আরও 2 ঘন্টা সময় নষ্ট হলো। এইসব কথা শুনতে শুনতে একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে যে আমরা কেন আগের থেকে লোকেশন সিলেক্ট করে হোটেল বুকিং করে আসিনি। উত্তরে বলবো, ভারতবর্ষে থাকাকালীন কোনো হোটেল বুকিং অ্যাপ থেকেই রাশিয়ার কোনো হোটেল বুক করা যাচ্ছিল না, আর সেই কারণে রাশিয়াতে পৌঁছে লোকাল ওয়েবসাইট থেকে অনলাইনে হোটেল বুক করতে হয়েছে। ইউএস বা ইউকের প্রায় সব রকম ব্র্যান্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে রাশিয়াতে পিজা থেকে কোলা সবকিছু নিজেদের প্রোডাকশনে তৈরি করে বিক্রি করছে। পিজা জিনিসটা আমার খুব পছন্দ নয়, বাট খেতে হবে এখানে। সব নিয়ে এখানে বিল হচ্ছে 973 রুবেল। যখন লকডাউনে ঘুরতাম না, লকডাউনে কাশ্মীর গেছিলাম, সাউথ ইন্ডিয়া গেছিলাম, ঠিক লকডাউনের মতো সব কিছু থেকেও কিছুই নাই, সব জায়গায় কোনো না কোনো রেস্ট্রিকশন। এখানকার সময় হচ্ছে এখন বিকাল 4:30, সূর্যের যে অবস্থান মনে হচ্ছে বেলা 12টা বাজে। তো আমরা যেখানে পিজা খেলাম সেই রেস্টুরেন্টে দাদা ও খাওয়া দাওয়া করছিল, আমরা ডিস্টার্ব করিনি, আমরা আপনি খেয়ে নিন, আমাদের তারা নেই, খাওয়ার সময় ওকে ডিস্টার্ব করা উচিত নয়। ওই দাদা আমাদের পথ দেখে নিয়ে যাচ্ছে। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে না, বিশেষ করে ল্যান্ডস্কেপ বা বিল্ডিংয়ের ফটোগ্রাফি, তাদের জন্য রোম, গ্রিস, রাশিয়া, ইতালি এই জায়গাগুলো বেস্ট। তোমরা যারা বলো যে পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ টোটো, ভাবো আমাদের ওখানে টোটো আছে বলে এই হাঁটার কষ্ট করতে হয় না, বাট এখানে না আছে টোটো, না আছে অটো, ব্যাগ নিয়ে শুধু এদিক ওদিক ছোটো। ট্যাক্সি নামিয়েছিল অন্য একটা দিকে, সেখান দিয়ে ভেতর ভেতর রাস্তা ছিল, বাট আমরা সেটা কী করে বুঝবো? আমরা কানার মতো এদিক ওদিক ঘুরছি। এইরকম গলি এখানে দুটো রাস্তায় কানেক্ট করেছে। এই দেখুন, এই হচ্ছে হোটেল। ভাই কি করে বুঝবো এখানে কি হোটেল? আমাদের ওখানে যেমন বড় বড় বাইরে সাইনবোর্ড থাকে, এইটুকু দেখে কি বোঝা যাবে এটা হোটেল? ওই পিৎজা দোকানের মালিক এতটাই ভালো যে আমাদেরকে হোস্টেলে পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে এই হোস্টেলের যে ওনার, তার সঙ্গে ওদের ভাষায় আলাপ পরিচিতিও করে দিল। আমাদের রুম হচ্ছে এখানে 6 নম্বর। আগের হোটেলটা তাও মানে বড় ঘর ছিল। বড় ঘর ছিল? হ্যাঁ, এটা থেকে তো মনে হচ্ছে ওটা বড় ঘর ছিল। বড় ঘর ছিল না? বাদিকে ওয়াশরুম, ওখানে কি আছে? কিচ্ছু না, ওখানে ব্যাগ রাখার জায়গা। ওই রুমটা তো অনেক বড় ছিল। আমরা তো খাটে আটবই না, এই 2 জন মানুষ। 1 দশক সংসার করে বইয়ের মন বসেনি, ফিল্টারের আশীর্বাদে ফেসবুকে আলাপ হওয়া বান্ধবীর সাথে প্রথম ডেটিংয়ে তার ফেস চিনিনি, আর ওয়েবসাইটে ছবি দেখে হোটেল রুমের সাইজ সত্যি বুঝিনি, যেখানে সাইজ অলওয়েজ ম্যাটার। তো মাথা পাছা সবই খোলা মনে হচ্ছে। ফোন আর মন দুটোই চার্জ রাখা দরকার। আমরা যে হোটেল কাম হোস্টেলে আছি না, এখানে তো ওয়াইফাই ফ্রি, আর ওয়াইফাই স্পিডও দারুণ, আর সেই সঙ্গে এখানে ওয়াশিং মেশিনও আছে। কেউ যদি মনে করে ড্রেস আর কি কাচবে, সেটাও সে করতে পারবে। এখানে কিন্তু কিচেনও রয়েছে, তো যদি আপনারা মনে করেন রেডি টু ইট ফুড নিয়ে এসে এখানে আর কি রান্না করে নিতে পারবেন। এখানে গরম জলও আছে, রাইস কুকার টাইপেরই মনে হচ্ছে এটাও আছে এখানে। মাইক্রোওভেন সব জায়গাতেই কমন, মানে খাবার নিয়ে এসে কিন্তু খাবার গরম করে খাওয়া যাবে। এছাড়াও এখানে নানা রকমের চা আছে, ফ্রিজও রয়েছে। যদি আপনারা মনে করেন যে কোনো একটা খাবার এনে হয়তো ফ্রিজে রাখলেন, সেটা রাখতে পারবেন। ফরেন কান্ট্রিতে এসে এটা কিন্তু খুব কমন যে যেখানে আমরা থাকছি সেখানে কিন্তু কিচেন ইউজ করা যায়। এখানে বাসন কোসনও সব আছে, ডাস্টবিনও রয়েছে। শুধু একটা এরকম রান্না করে দেওয়ার মানুষের সঙ্গে নাই, তো কে ভাই আমাকে একটু রান্না বান্না করে দেবে, তাকে ভাই সঙ্গে আমি ট্রিপে নিয়ে আসবো। পাসপোর্টটা শুধু তার, বাকি সব কিছু আমার। স্নান করার জায়গা, শাওয়ার রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ারও রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, গরম জলের ব্যবস্থা রয়েছে, আর এদিকে বেসিন রয়েছে, 2টো টয়লেট রয়েছে। থাকা কিংবা খাওয়া এই দুটো ব্যবস্থা হয়ে যাওয়ার পর এবারে পড়ে থাকে বেড়াতে যাওয়া। তবে মস্কো সিটি ট্যুর বলতে যেগুলো সবাই জানে, লাইক রেড স্কোয়ার, ক্রেমলিন, সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রাল, বলশই থিয়েটার,
টেট্রিয়া ক্যাব গ্যালারি, এগুলোকে নেক্সট কিউইতে রেখে ইয়ান্ডেক্স ক্যাব নিয়ে আমরা রওনা দিলাম এমন একটা জায়গার উদ্দেশ্যে যেটা চট করে কেউ কভার করে না, কিংবা মস্কোর সাইড সিন নিকলে लड़का अच्छा है, पढ़ा लिखा है, अच्छी जॉब है, और वैसे भी ऑस्ट्रेलिया कहाँ दूर है, भूल जा श्रीकांत को। সাইড সিন নিকলে এক কথায় আসেও না। মস্কোর ইসকন মন্দির দর্শন করিনি। এমনি তো আমাদের নদিয়া জেলার তো মায়াপুরের ইসকন বিখ্যাত, এখানে করবো। আবার যখন আমরা আবুধাবি যাবো, আবুধাবি থেকেও করবো স্বামীনারায়ণ মন্দির। এত বড় শহর, এত গাড়ি চলছে, আমি কোথাও দেখলাম না যে কোনো জায়গায় সিগন্যালে লম্বা জ্যাম। যেখানে ট্রাফিক সিগন্যাল রয়েছে সেখানে গাড়ি খানিকক্ষণ দাঁড়াচ্ছে, সঙ্গে সঙ্গে গাড়ি সিগন্যাল ছেড়ে দিচ্ছে। আর এখনো অবধি কোনো ট্রাফিক সিগন্যালে আমি একটা ট্রাফিক পুলিশও দেখিনি, সব অটোমেটিক, সব কিছু। জানি না আমার এই কথার সাথে কতজন সহমত হবেন। কোনো একটা দেশের ডেভেলপমেন্ট শুধুমাত্র সরকারের উপরই নয়, নির্ভর করে সেই আমজনতার উপরে যারা সিস্টেমের অন্যতম অংশ। রাশিয়া এত বড় জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও এত পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা ওয়েল মেনটেন। এখানে রাস্তার ধারে রাখা ডাস্টবিনে আলাদা করে লিখে রাখতে হয়নি আমাকে ব্যবহার করুন। প্ল্যাটফর্মে বোর্ড ঝোলাতে হয়নি যে নোংরা ফেললে জরিমানা হবে। বিদেশ বেড়ানো আমার কাছে বিলাসিতা নয়, বিদেশ বেড়ানো আমার কাছে একটা শিক্ষা যে কি করে পরিবেশকে সুন্দর রাখা যায়। রাশিয়ার আগামী পর্বগুলোতে এই ব্যাপারগুলো হয়তো আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আমরা যে ইয়ান্ডেক্স ট্যাক্সি করে ঘুরছি, তা কোথাও ভাড়া হচ্ছে হয়তো 610 টাকা, কোথাও 605 টাকা, কিংবা কোথাও 508 টাকা। 200 টাকা নিচ্ছে না। ধরুন 608 টাকা হলো, 600 দিচ্ছি, বেশ দাঁড়ান 8 টাকা দিচ্ছি, লাগবে না। কোথাও খুচরো টাকাটা, এক্সট্রা যে টাকাটা সেরকম নিচ্ছে না। আমাদের ওখানে ট্যাক্সিতে উঠলেই একটু রাত হয়ে গেলে কত দেবেন, কত দেখাচ্ছে, পছন্দ না হলে যাব না। সব ধরনের মানুষের বিদেশ আসা দরকার। পয়েন্টে আসার আগেই ফোন করা হয়ে যায় যে দাদা কোন দিকে যাবে, আর কত দেখাচ্ছে। সিটি সেন্টার থেকে প্রায় 22 কিলোমিটার দূরে আমরা এসে পৌঁছালাম মস্কোর ইসকন মন্দির বা কৃষ্ণ টেম্পেলে। এই হচ্ছে মন্দিরের প্রবেশের রাস্তা। বাইরে থেকে বোঝা মুশকিল যেটা একটা মন্দির। নদিয়ার মায়াপুরের ইসকন মন্দির আপনারা কম বেশি অনেকেই দেখে নিয়েছেন। আজ দেখে নিন মস্কোর ইসকন মন্দির। মন্দিরে প্রবেশ করার পর এইটা বুঝতে আমাদের খানিকক্ষণ সময় লাগলো যে কিভাবে আমরা দর্শন করব। এইদিকে রয়েছে কাউন্টার, যে কাউন্টারে আমরা আমাদের ব্যাগ এবং জ্যাকেট রেখে দিলাম। ওনারা টোকেন দিল। এইদিকে এরকম ঠান্ডা জল, গরম জল সব কিছুর ব্যবস্থা রয়েছে। এখানে একটা রিসেপশনও রয়েছে। আর জুতো রাখার ঘরটা হচ্ছে এইদিকে। আর ভক্তরা যে চটি ছেড়ে দিচ্ছে, এই ইসকনে যারা সেবক আছেন তারা সেগুলো নিয়ে আমরা গুছিয়ে রাখছেন। এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। মানে এখানে সব কিছু আন্ডারগ্রাউন্ড। এখানে শপিং মল, সব মন্দির, সব কিছু আন্ডারগ্রাউন্ডে। বাইরে থেকে বোঝার উপায় নাই যেখানে একটা মন্দির আছে। И вторая заповедь – отвязаться от мамы. Полюбить Кришну, не любить маму. И он еще, конечно, любит говорить, что... ওখানে গৌরনীতাই রয়েছে, ভক্তরা কিছু পাঠ শুনছে। ভাষা তো রাশিয়ান, বুঝতে পারছি না। এখানে সব ইসকনের বিভিন্ন বই বিক্রি হচ্ছে। У меня, конечно, сердце разорвалось. И тут я в чате не прочитал, прослушал небольшое послание Амбариш Махараджа. Поэтому এখানে он উপরে вместе с нами, নিচে সব вместе с ভক্তরা нами, বসে রয়েছে। он присутствует в своих наставлениях. ভিন দেশে এসে হঠাৎ মনটা ভালো হয়ে গেল যখন জগন্নাথ দর্শন করলাম। কত শত মাইল দূরে এসে এই এক অন্যরকম পাওয়া। এই মন্দিরের এক সেবায়েত আমাদের মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখালো, আর সেই জায়গাটাও দেখালো যেখানে ঠাকুরের ভোগ রান্না করা হচ্ছে। এই ইসকন মন্দিরে না বিকেল 6টা থেকে প্রসাদ দেওয়া হয়। এখন 4টে বাজে, আরও 2 ঘন্টা আমাদের তাহলে এখানে ওয়েট করতে হবে। কিন্তু সময়টা হচ্ছে যে আমাদের কাছে সময় বড় কম আছে, আমাদেরকে আরও অনেক জায়গায় যেতে হবে। এই ইসকন মন্দিরের সঙ্গে একটি রেস্তোরাঁ রয়েছে যেখানে বিভিন্ন খাবারের সঙ্গে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান ফুড। ট্রে এরকম করে যাবে, যা যা লাগবে নিয়ে নিতে হবে। ইন্ডিয়ান সামোসা, পটাটোস, আলু, ভেজিটেবল। হ্যাঁ, তাহলে দুটো রাইস নিচ্ছি। নাও 5 দিন পরে ভাতের দেখা পেয়েছি এখানে এসে। ভাত, ডাল, সবজি। এটা আদা চা সোয়াবিনকে গুঁড়ো করে এরকম আর কি একটা পকোড়া টাইপের বানিয়েছে। আর এই যে ভদ্রলোক আর ভদ্রমহিলা বসে আছেন, ওনারা ভারতীয়, এখানে থাকেন। তো ওনাদের সাথে এখানে এসে পরিচয় হলো। ওনারাই আর কি আমাদেরকে মানে আর কি খাওয়ালেন, যাকে বলে। চা, ডাল, সবজি সব কিছু নিয়ে বিল হলো হচ্ছে 1160 রুবেল, মানে প্রায় 1000 টাকা, প্রায় 1000 টাকা। ডালের মধ্যে হিং। চলো একটু ভাত আর ডাল ট্রাই করি এখানে এসে। ডালটার টেস্ট আমি বলবো কীরকম, ট্রেনে যে আমরা জার্নি করি এসি ফার্স্টে যেরকম ডাল খাই তার থেকে কিছুটা উন্নত মানের ডাল, ডালের স্বাদের কথা বলছি আমি। গতকাল রাত থেকে ওয়েদার খারাপ হয়েছিল, আজকে দুপুর থেকে ওয়েদার খারাপ, আর সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, বৃষ্টি পড়ছে আর ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। ইসকন মন্দির থেকে আমরা যাব হচ্ছে মস্কো সিটিতে।
এর আগে যে আমরা মস্কো ঘুরলাম সেখানে আমরা যে সমস্ত বিল্ডিং অট্টালিকা দেখেছি সব হচ্ছে সোভিয়েত জামানার বা ওই স্টাইলের। মস্কো সিটি হচ্ছে মস্কোর আধুনিক শহর। মানে আধুনিক শহর বলতে আমরা যা বুঝি সেখানে যেরকম বিল্ডিংস থাকে বা বড় বড় শপিং মল থাকে বা যা যা ফেসিলিটি থাকে, সেই মস্কো সিটি সেটা আমাদের এখান থেকে মেট্রো করে যেতে হবে 2-3টে স্টপেজ। কিন্তু বৃষ্টি টিপ টিপ করে পড়া শুরু হয়ে গেছে। আরে ওর বয়ফ্রেন্ড আছে ভাই, ওইভাবে ইমপ্রেস হবে না। ইসকন মন্দিরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এই পোলজালেস্কায়া। আর এই মেট্রো স্টেশন থেকে মেট্রো নিয়ে আমরা যাব হচ্ছে 2-3টে স্টেশন পরে মস্কো সিটি। একটা রাইডের জন্য 65 টাকা, আর একদিনের রাইডের জন্য হচ্ছে 315 টাকা, আর 3 দিনের জন্য হচ্ছে 600 টাকা। মেট্রোতে রাইড করার জন্য সব মেট্রো স্টেশনেই টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে, কিন্তু টিকিট কাউন্টার সব স্টেশনে নেই। সঙ্গে খুচরো নোট রাখতে হবে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা সব নোট রাখতে হবে। মানে সেই নোট এখানে দেওয়ার পরে টিকিটটাও বেরিয়ে আসে, সেই সঙ্গে খুচরো যে টাকা সেটাও বেরিয়ে আসে। এই যে 65 টাকার টিকিটটা কাটলাম না,